জীবন যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো, সকল মাধুরী লুকায়ে যায় গীত সুধারসে এসো। কর্ম যখন প্রবল আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার, হৃদয় প্রান্তে হে জীবননাথ শান্ত চরণে এসো। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের আজকের নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। আমাদের সাথে আজ এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন 21 পদকপ্রাপ্ত ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বরেণ্য অভিনেতা, নাট্যকার, নির্দেশক, সর্বজন শ্রদ্ধেয় আবুল হায়াত। আপনাকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আপনার বাবা একজন রবীন্দ্রপ্রেমী ছিলেন এবং এতটাই প্রেম ছিল যে নিজের ছেলের নাম রাখলেন রবি। তো সেই রবীন্দ্রনাথের ভাষায় যদি বলি, কর্ম যখন প্রবল আকার গরজি উঠিয়া ঢাকে চারিধার, আপনার কাজ আপনাকে এমন উচ্চতায় নিয়ে গেছে বলা যায় বাকি সব ঢাকা পড়ে গেছে। কেমন লাগে পেছনে তাকালে? পেছনে তাকালে ভালো লাগে। আমার মনে হয় আমি জীবনের প্রতিটি স্তরকে খুব কি বলবো উপভোগ করেছি, প্রতিটা স্তরকে। একেবারে সেই ছোটোবেলা থেকে যদি মনে করি আজ পর্যন্ত, আমি মনে করি সব কিছুর মধ্যে একটা আলাদা রকমের ভালো লাগা ছিল, এখনও আছে। আমরা বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৬তম জন্মবার্ষিকী ছিল এই ১৩ নভেম্বর। হুমায়ুন আহমেদের সাথে আপনার সম্পর্কটা বেশ পুরনো এবং তার অনেক নাটক, চলচ্চিত্রে আপনাকে দেখা গেছে। হুমায়ুন আহমেদ সম্পর্কে আপনার মুখ থেকে শুনতে চাই। হুমায়ুন আহমেদের প্রতি আমার আকর্ষণটা তার নাটকের সংলাপ, বিশেষ করে যেটা আমাকে আকর্ষণ করত, এবং নাট্য মুহূর্ত তৈরি করা, যেটার মধ্যে তার মুনশিয়ানা প্রচণ্ড রকমের, এবং বিভিন্ন ধরনের মানে বৈচিত্র্য নিয়ে আসা নাটকের মধ্যে। এবং নাটকের জগতে, মানে টিভি নাটকের জগতে সংলাপ, আমি বলবো যে পাণ্ডুলিপি রচনার মধ্যে একটা মুনশিয়ানা তিনি আবিষ্কার করে গেছেন বা উদ্ভব করে গেছেন, যেটা বাংলাদেশে এখনো চলছে অনেকের মধ্যে। আপনার সাথে তার সম্পর্কটা বা শুরুটা কীভাবে হয়েছিল? শুরুটা ওনার নাটক করতে গিয়ে টেলিভিশনে ওনার যে প্রথম নাটক, যেটা প্রথম প্রহর নাটক, ওটা তো অভিনয় করার সময়ই পরিচয়। আচ্ছা। শুধু হুমায়ুন না, তার পরিবারের সাথে যোগাযোগ শুরু, তারপরে পারিবারিকভাবে আমরা অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছিলাম আর কি একটা সময়। এবং মানে এটা তো বলাই যায় যে বাংলাদেশের পাঠকের মধ্যে যে পাঠাভ্যাস তৈরি করার ক্ষেত্রে হুমায়ুন আহমেদের কিন্তু বিশাল একটা ভূমিকা। হ্যাঁ, সেটা তো আছে, তাই না? তো এই যে গত ৭ সেপ্টেম্বর আপনার জন্মদিন ছিল, তো এই ২ নভেম্বর শিল্পকলা একাডেমির চিত্রশালা আপনার কি বলবো যে একটি আত্মজীবনীমূলক গ্রন্থ রবিপথ এবং কর্মময় ৮০, এই শিরোনামে একটি অনুষ্ঠান ছিল এবং আমার সেখানে থাকার সৌভাগ্য হয়েছে। তো সেই অনুষ্ঠানে আপনি বলছিলেন যে দীর্ঘ ১০ বছর ধরে আপনি আত্মজীবনীটি লিখেছেন। সম্ভবত এই অঙ্গনে মানে আমার জানা মতে যে আপনি প্রথম ব্যক্তি, প্রথম নাট্য ব্যক্তিত্ব যার একটি আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশিত হলো। তো মানে এটার শুরুটা কেমন ছিল? আমি প্রথম কিনা জানি না, কিন্তু হঠাৎ করেই ইচ্ছা হলো যে আমি লিখব। জি। এটা কিন্তু কোনো কারোর অনুপ্রেরণা বা কিছু, কারোর প্রভোকেশন বা এই ধরনের কিছু না, জাস্ট মনে হয়েছে লিখবো। তারপরে লিখতে গিয়ে মনে হয়েছে কেন লিখছি, দরকার কি, ফেলে রেখেছিলাম। মানে এক ধরনের ঢিলেমি, আলসেমি, তারপরে এক ধরনের কি বলবো একটা শঙ্কাও ছিল যে এটা লিখে কি হবে, কেউ পড়বে আমার এগুলো। তো তারপরে আমার পরিবার থেকে এক ধরনের ইন্সপিরেশন দেওয়া শুরু হলো। বিশেষ করে আমার বড় মেয়ে বিপাশা, তার খুব শখ আমি লিখবো। এবং তার একটি কথা আমার খুব মনে পড়ে, যেটা সে বারবার বলেছে যে আব্বু, তোমার জীবনে লেখাটা দরকার আছে, তুমি লেখো, এবং তোমার জীবনী তোমার চেয়ে ভালো কেউ লিখতে পারবে না, তোমার জীবনে তোমার চেয়ে ভালো কেউ লিখতে পারবে না, সুতরাং তুমি লেখো। এবং সেই অনুষ্ঠানে আপনার মেয়ে বলছিলেন, কিন্তু বিপাশা হায়াত মানে বলছিলেন যে আত্মজীবনী লেখার একটা সমস্যাও আছে, যে সত্য কথা বলতে হয়, নিজের সম্পর্কে আমরা অনেকেই সত্য কথা বলতে ভয় পাই। তো তখন আপনার ভয় লাগেনি? হ্যাঁ, ভয় তো লেগেছে যে কোন কথাটা লিখবো, কোথায় কোন সমস্যা হবে। তারপরেও অনেক কিছু না লিখেও, মানে হয়তো আমার অজান্তেই লিখিনি, আবার কোনো কথা হয়তো অনেকের কাছে বাড়তিও মনে হতে পারে, এটা লেখার কি দরকার। তো সুতরাং এগুলো চিন্তা করেই শেষ পর্যন্ত শেষ করে দিয়েছি আর কি। আচ্ছা, তো মানে সেজন্য অবশ্যই আপনাকে অভিনন্দন জানাতেই হয়। ধন্যবাদ। তো কাজটি সম্পন্ন হওয়ার পর কেমন লাগছে? আর
আরেকটা বিষয় বলতে হয় যে এই যে মানে রবি, আমরা অনেকেই, আমি দর্শকদের জন্যই মানে প্রশ্নটা করতে চাই যে আপনার নাম যে রবি ডাকনাম, আমরা জানি আবুল হায়াত, কিন্তু আপনার নাম যে রবি এটা আসলে অনেকেই জানে না। এবং কিভাবে আপনি রবি হলেন, বা আপনার একটি মানে নাম ছিল এবং সেটা বেশ বড়, তো সেইটার সম্পর্কে শুনতে চাই। এটা কোনো মানে গল্পটা এরকম আর কি কিছুই না। আমার মায়ের 3টি কন্যার পরে আমার জন্ম। আচ্ছা। তো প্রতিবারই সবাই আশা করতেন যে একটি ছেলে হবে, তো তারা নাম ঠিক করে রাখতেন, কিন্তু শেষ পর্যন্ত মেয়ে হতো। আচ্ছা। তারপরে চতুর্থবার যখন আমার জন্ম হলো, তখন ওই অনেকে, আমার মায়ের নানা তখন বেঁচে ছিলেন, তিনি ওই সবগুলো নাম মিলে আমার একটা নাম দিয়ে দিলেন। যেমন বংশের খন্দকার থাকেই, নামের আগে মোহাম্মদ থাকে, খন্দকার মোহাম্মদ, তারপরে শামসুল আরেফিন, আবুল হায়াত, গোলাম মাহবুব, এটা হলো আমার নাম, মানে সব কিছু মিলে রাখা হয়েছিল। খন্দকার মোহাম্মদ, শামসুল আরেফিন, আবুল হায়াত, গোলাম মাহবুব, এ হচ্ছে আপনার নাম, পুরো নাম। হ্যাঁ, মাহবুব। তো আমার আব্বার ভালো লাগে নাকি নামটা, সোজা কথা। উনি বলেছেন যে তোমরা যা খুশি বলো, আমি আমার ছেলের নাম রবি ঠাকুরের নামে নাম দেবো, তার নাম রবি। বাহ। তো ছোটবেলায় রবি বলেই পরিচিত ছিলাম। জি। কলেজে যাওয়ার পরে তখন ওই একটা ভদ্রতা আসে যে সব জেন্টলম্যান আমরা তখন, তখন সব আবুল হায়াত বলে ডাকতো। তো এখন হায়াত বলেই পরিচিত হয়ে গেল। আবুল হায়াতটা আবার কে রেখেছিল? ওই নামের ভিতরেই তো আবুল হায়াত, ওই নামের ভিতরে আছে। তো ওই রবিটাই আমি দেখলাম যে আমার ছোটবেলার নামটা দিয়ে আমি শুরু করেছি আমার গল্পটা, আমার লেখাটা। তো রবির যে পরিক্রমণ 80টা বছর, যে রবির যে পথ, সেই পথটাই আমি লিখেছি, এই জন্য নাম দিয়েছি রবি পথ, আর কিছুই না। খুবই সুন্দর। তো এই যে আসছে বইমেলায়, কি এই রবি পথ যে বইটি আত্মজীবনীমূলক, সেটা কি পাওয়া যাবে? পাওয়া যাবে, এখনই পাওয়া যাচ্ছে। রকমারি.com-এ পাওয়া যাচ্ছে, রকমারি.com-এ পাওয়া যাচ্ছে। তারপরে আর একটা বাতিঘর, সেখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা। তারপরে পাঠক সমাবেশে পাওয়া যাচ্ছে। আচ্ছা। অলরেডি এগুলো আছে সেসব জায়গাতে। তো আপনি বলছিলেন যে যুদ্ধের সময়টা আপনারা খুব, আপনি তখন সম্ভবত সদ্য ইঞ্জিনিয়ারিং পড়ছেন বা পাশ করেছেন। আমি পাশ করে গেছি যুদ্ধের সময়। তো মানে সেই গল্পটি শুনতে যাচ্ছিলাম যে এই যে আপনাকে যে মানে ধরে মানে বারান্দায় নিয়ে গেল, আপনার বইয়ের মধ্যে উল্লেখ আছে। এবং তখন একটি ওই যে আপনার মুক্তিবাহিনী আপনাকে আপনার নাম জানতে চাইলো, আমি ওই স্মৃতিটা শুনতে চাই। ওটা হলো যে ওই শেষের দিকে, একদম ডিসেম্বরের 3 তারিখে আমার বাড়ির সামনে একটা ট্রান্সফরমার উড়িয়ে দিল মুক্তিযোদ্ধারা। তারপরে মিনিট 2-এর মধ্যে আর্মি চলে এলো আমার বাসায়, এবং তারা আমাদের ধরে নিয়ে যে রাস্তায় দাঁড় করালো। তো ওখানে তখন তো পাকিস্তান আর্মি শেষের দিকে নাভির শ্বাস উঠে গেছে। তো ওরা চেষ্টা করছিল যে একটা কিছু মানে বুঝিয়ে শুনিয়ে আমাদেরকে, যে আমরা যাতে এই মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা না বলি বা কাজ না করি। তো তখন মেজর সাহেব ওই বেছে বেছে লোকগুলোকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করাচ্ছে আর কি। তো এর নাম কি কাজ করো, তোমার নাম কি কাজ করো, তুমি ইধার যাও, তুমি ইধার যাও। তো আমার কাছে এসে যখন বললো আপনার নাম কি হয়, তখন আমি ওই আমার বড় নামটা বললাম। এটা শুনে সে খুব চমৎকৃত হলো এবং বললো যে খুব সুন্দর নাম, তো আপ ক্যা করতে হ্যাঁ। তা আমি বললাম পানি কা ইঞ্জিনিয়ার। এইটা শুনে তার মাথা খারাপ হয়ে গেল যে পানির ইঞ্জিনিয়ার যদি আমি মেরে ফেলি তাহলে আমরা খাবো কি এরপরে। আপ ঘর যাইয়ে ইঞ্জিনিয়ার সাহেব আপ তশরিফ লাইয়ে, মানে সে খুবই আদর করে আর কি পাঠিয়ে দিল। তো একটা জান নিয়ে ফিরে আসা। জি। তো আপনার জন্ম হয়েছে মুর্শিদাবাদ, আমি যদি ভুল না করে থাকি। তারপর আপনারা এই দেশে মানে সেই যে জার্নিটা আমি একটু শুনতে চাই যে কিভাবে আসলে এই আশাটা আমাদের, আমরা কিন্তু পালিয়ে আসা বা কেউ তাড়িয়ে দিল তা না। জি। আমার আব্বা চাকরি করতেন চট্টগ্রামে 1944 থেকে। 47-এ যখন দেশ ভাগ হলো, তখন আমার আব্বা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়লেন। উনি যেহেতু চট্টগ্রামে থাকেন, আমাদেরকে কি চট্টগ্রামে নিয়ে আসবেন পাকিস্তানে, নাকি উনি চলে যাবেন মানে অরিজিনাল জায়গায়, মানে কলকাতায়, মুর্শিদাবাদে। তো ওনার কাছে অপশন চেয়েছিল গভর্নমেন্ট। উনি অনেক চিন্তা ভাবনা করে পাকিস্তানে অপশন দিয়েছিলেন। তো তখন আমার বয়স তখন 3, আর আমার 2 বোন, আমার বড়, এই আমার আম্মা, আমরা সব চিটাগাং চলে আসলাম। ওই আশা আর কি। তারপর ওখান থেকে মানে ওখানেই চট্টগ্রামেই আমি মানুষ হয়েছি। ইন্টারমিডিয়েট পাস করে তারপরে ঢাকায় এসেছি, বুয়েটে ভর্তি হয়েছি। এখানেই পাস করেছি ইঞ্জিনিয়ারিং, এখানেই চাকরি ঢাকাতে, এবং ঢাকাতেই শেষ পর্যন্ত আছি। এই হলো। তো মানে পড়াশোনা করলেন ইঞ্জিনিয়ারিং নিয়ে, তারপর আপনি ঢাকা ওয়াসাতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘদিন চাকরি করলেন, এবং মাঝখানে অনেকটা সময় বিদেশেও ছিলেন। দেশে ফিরে আসলেন মানে কোন ভাবনা থেকে, বা মানে কি মনে হয়েছিল?
আমি বিদেশে যেতে চাইনি। আচ্ছা, এটা আমার কখনোই ইচ্ছা ছিল না, কারণ তখন আমি এখানে একদম বলবো যে জনপ্রিয়তার মোটামুটি একদম উপরের লেভেলে আছি আর কি। সেই সময় আমি দেশ ছেড়ে চলে গেলাম শুধু আর্থিক কারণে আর কি। তো পরিবারের জন্য। হ্যাঁ, তো যাওয়ার পরে আমার পরিবার নিয়ে চলে গেছিলাম সব কিছু নিয়ে, কিন্তু ওখানে যে আমি আমাকে মহিলা সমিতি টানতো, আমাকে টেলিভিশন স্টুডিও টানতো, আমাকে রেডিওর স্টুডিও টানতো, এফডিসি টানতো। তো এইভাবে তো থাকা যায় না, কদিন থাকা যায়। তো 3 বছর তারপরেও কাটিয়েছি। এবং এসব ব্যাপারে আমার স্ত্রী মানে আমাকে যথেষ্ট মানে সাহস শক্তি জুগিয়েছে। আমি যখন যেটাই করতে চেয়েছিলাম সে চিন্তা ভাবনা করে বলেছে হ্যাঁ ঠিক আছে, ইউ ক্যান ডু ইট বা উই ক্যান ডু দ্যাট। তো এইভাবেই আমরা একসময় ঠিক করলাম না, দেশেই যাব। মানে আপনার জন্ম, বেড়ে ওঠা এবং এই যে এবং আমাদের প্রোগ্রামের মানে শিরোনামের সাথেও যে সাংস্কৃতিক সংগ্রাম আপনার, মানে ব্যক্তি আবুল হায়াতের যে সাংস্কৃতিক সংগ্রাম, এখনকার তরুণ প্রজন্মদের মধ্যে অনেকেই দেখা যায় যে খুব হতাশায় ভুগছেন, তারা দেশ ছেড়ে পালাতে চায়, চলে যায়, এবং তারা কি আসলে সুখী হয় বা এটা কি মানে তাদের ক্ষেত্রে আপনার কি বলা মুশকিল? এখানে তো ডেফিনেটলি সামাজিক যে নিরাপত্তা সেটার তো অভাব রয়েছে। সবচেয়ে বড় কথা যেখানে যে বাবা মা তাদের সন্তানের ব্যাপারে অনেক শঙ্কায় থাকেন যে এখানে তারা যথাযথভাবে শিক্ষা নিতে পারবে কিনা, সেভাবে গড়ে উঠবে কিনা, মানুষ হতে পারবে কিনা, এইসব শঙ্কা থেকেই অনেকে তাদের সন্তানদের নিয়ে চলে যান। তো আমাদের সময় এই শঙ্কাটা ছিল না। আমরা যখন ছোটোবেলায় থাকতাম তখন তো ধর আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান, আমরা ঠিক ওইভাবে স্কুলে যেতাম, বাড়ি থেকে আসতাম, খেলাধুলা করতাম। আমাদের নিয়ে বাবা মারা তো চিন্তাও ছিল না আমরা কখন যাচ্ছি খেলতে, কখন আসছি। কিন্তু এখন তো প্রতিটা মুহূর্ত ছেলে মেয়েদের মনিটর করতে হয়। এই যে কষ্টটা, এই যে একটা মানে সবসময় একটা টেনশনে থাকা, তো এখান থেকে হয়তো অনেকে মুক্তি পেতে চায়, যে কারণে আমেরিকায় যাচ্ছে, কানাডায় যাচ্ছে বা ইউরোপের অন্যান্য জায়গায় যেখানে সবসময় মোটামুটি আমি বলবো সোশ্যাল শান্তি বিরাজ করে আর কি। আসলে কি শান্তি মেলে? আমার জানার জায়গাটা ছিল যে আমার মনে হয় না মানসিক শান্তি মিলে, কারণ দেশ ছেড়ে কে যেতে চায়? আসলে সবাই তো দেশকে ভালোবাসে না, এটা তো স্বীকার করতেই হবে। সেটা মনের মধ্যে রেখেই যে আপাতত সন্তানের কারণে হয়তো থেকে যায়। তারপরেও দেখেছি অনেকে যখন ছেলে মেয়েরা একটু বড় হয়ে যায় তারা আবার ফিরে চলে আসে। বিদেশে থেকেও তো আসলে দেশের জন্য কাজ করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, সেটা সম্ভব, করছো অনেকে সেই জায়গা থেকে। অবশ্যই অবশ্যই ঠিক বলেছেন। তো আপনার পুরো পরিবারটাই কি বলবো যে শিল্প সৃষ্টির সাথে যুক্ত। তো আপনি কি এটা মানে পরিকল্পনা করেছিলেন এভাবেই যে এই যে একটা সাংস্কৃতিক বলয় নির্মাণ করবেন পরিবারের মধ্যে এবং সবাই হিসেবে বেড়ে উঠেছে? এভাবে কোনো চিন্তা ভাবনা করা হয়নি, কোনো প্ল্যানিং করা হয়নি। আচ্ছা, এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। যেমন আমার বাবা ছিলেন সংস্কৃতির সাথে জড়িত ছিলেন। আমি ছোটবেলা থেকে দেখেছি বা পৃষ্ঠপোষকতায় নাটক হতো মঞ্চে, সেখান থেকে তো আমি নাটকে এসেছি সেই 10 বছর বয়সে। এখন আমার নাটক দেখে আমার মেয়ে, বিশেষ করে বিপাশা, সে খুব ইন্সপায়ার্ড হয়েছে। নাতাশা কিন্তু নাটক করতে উৎসাহী না, কিন্তু সে নাচ শিখেছে, সে তার বোনের সাথে বিভিন্ন অনুষ্ঠানে নেচেছে, বিপাশা গান গেয়েছে, আমার নাটকেও অভিনয় করেছে। এগুলো কিন্তু তারা আমাকে দেখেই ইন্সপায়ার্ড হয়েছে, আই এম শিওর। তো এভাবেই কিন্তু হয়। তারপরে তাদের বিয়ে হয়েছে, সেখানে আমাদের ওই নাটকের ছেলেদের সাথেই হয়েছে। মানে এগুলো ঘটনা ঘটে গেছে এক একটা। আচ্ছা, এখন আলটিমেটলি যেটা হলো যে আমরা ওই যে সাংস্কৃতিক পরিবার, তো সেটা ঘটেছে। এটা কোনো প্ল্যানিং কিছু না, বাট আমি বলবো যে আমরা অত্যন্ত আনন্দিত এই ব্যাপারটাতে। আমাদের মনে হয় যে এরকম একটা পরিবার হতে পারাটা আমাদের জন্য একটা বিরাট আনন্দের ব্যাপার এবং সুখের ব্যাপার। তো এই যে আপনি নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে কাজ করছেন একেবারে শুরু থেকেই, তো তার আগে কি আপনি নাট্যচক্রের সাথেও যুক্ত ছিলেন নাকি নাগরিক? না, আমি নাগরিকের ফাউন্ডার মেম্বার আমি। আচ্ছা, নাগরিকের সাথে যুক্ত হওয়ার সেই গল্পটি শুনতে চাই। এটা নাগরিকে তো তখন পাশ করার পরে আমি ঢাকাতেই থাকতাম। তো তখন হঠাৎ করে খবর পেলাম যে একটি নাটক হবে, টেলিভিশনে হবে একটা নাটক, ইডিপাস। এবং সেই নাটকটি করবে একটা গ্রুপ যার নেতা হচ্ছেন জিয়া হায়দার এবং আতাউর রহমান। জিয়া হায়দার বিদেশ থেকে তখন নাটকের উপরে মাস্টার্স করে এসছেন আমেরিকা থেকে। তো গেলাম ওখানে, যাওয়ার পর দেখলাম যে নাটকটি হবে টেলিভিশনে আসলে, আর ওনারা একটা গ্রুপ থিয়েটার করবেন, সেটার নাম হবে নাগরিক নাট্য সম্প্রদায়। তো সেখানে আমরা অভিনয় করলাম এবং অভিনয় করে তারপরে ওনারা ফর্মালি গ্রুপটা প্রতিষ্ঠা করলেন এবং সেইখানে আমরা আমি ডক্টর ইনামুল হক, তখন উনি ডক্টরেট হননি, গোলাম রাব্বানি, আমানুল্লাহ ছিলেন না, আরও ছিলেন কে,
রাব্বানি, গোলাম রাব্বানি, আমি ডক্টর ইনাম, এই তিনজনই আমরা মোটামুটি মনে আছে বেশি। নাসিমা খান মজলিস, সুলতানা কামাল, মানে এরা তো হয়ে গেলাম মেম্বার। ওখান থেকেই আমরা একসাথে, এবং গ্রুপ প্রতিষ্ঠিত হলো। আমরা মঞ্চে আসলাম 1972 সালে বুড়ো শালিকের ঘাড়ের রোড নাটক দিয়ে। সৈয়দ শামসুল হকের, হ্যাঁ, মধুসূদন দত্তের। মধুসূদন দত্ত। হ্যাঁ, তারপরে নেক্সট নাটক যেটা, এটা তো ইতিহাস হয়ে রয়েছে, বাকি ইতিহাস। ইতিহাস, সেটার প্রধান চরিত্রে আমি অভিনয় করেছি। জি জি জি। এবং জীবনে আমার প্রথম পুরস্কার আমি পেয়েছি মঞ্চে। বাকি ইতিহাস বাংলাদেশের প্রথম দর্শনীর বিনিময়ে নিয়মিত নাটক। তো সেই সময়কার একটু গল্প শুনতে চাই, মানে তখন আপনার অনুভূতি, আপনার যে আবেগ বা যে কাজ করার অভিজ্ঞতা, এই সময় জানতে চাই। আমি তো ছোটবেলা থেকে নাটকের প্রতি মানে এক ধরনের পাগলই বলা যেতে পারে। তো গ্রুপ থিয়েটারে যখন যোগ দিলাম, তখন তো দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, আমরা আর মঞ্চে আসতে পারিনি। তারপরে মঞ্চে এলাম। বুড়ো শালিকের ঘাড়ের ওর পরে আলী জাকের তখন গ্রুপে ঢুকলো, বুড়ো শালিকের ঘাড়ের ওর সময়। এবং ও খুব, মানে আমি বলবো যে ভীষণ ইন্সপায়ার্ড, সে ডিরেকশন দিবে। এবং সে নাটকের কপি একটা জোগাড় করেছে, বাদল সরকারের বাকি ইতিহাস, সেটা করবে। তো আমাকে বললো, দোস্ত তুমি মেইন ক্যারেক্টার করবো। ঠিক আছে, করবো, তো ন্যাচারালি অসুবিধা তো নাই। তো আমি করলাম সীতানাথের চরিত্র। এইটা নাটকটা করার সময় আমাদের যেটা হলো যে, এই জীবনে প্রথম আমরা ঠিক গ্রুপ থিয়েটারের মতোই কাজ করলাম। যে নাটকটাকে আমরা করব, এটা কি বলবো, যে নন প্রফেশনালি নাটকটা তৈরি হবে, উইথ অল দ্য প্রফেশনাল অ্যাটিটিউড। এইটা হলো মূল জায়গাটা, কিন্তু আমরা প্রফেশনাল না। তো এই প্রফেশনাল অ্যাটিটিউড মানে প্রত্যেকটা ব্যাপারে আমাদের সবাইকে পার্টিকুলার হতে হবে। এবং আলী জাকের আমাদের ফার্স্ট কন্ডিশন যেটা দিল, যে প্রত্যেককে স্ক্রিপ্ট মুখস্থ করে ফেলতে হবে। যে মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে, লাইটের লোক থেকে শুরু করে, অভিনেত্রী থেকে শুরু করে, ডাইরেক্টর, সবাই মুখস্থ করে ফেলবে ডাইরেক্ট। এবং কোনো জায়গায় কোনো যেন বিচ্যুতি না ঘটে। এইটা আমরা ফার্স্ট কন্ডিশন দিয়েছিল, এবং সেটাই আমরা মেনটেন করেছিলাম, এবং তারপর থেকে আমরা ওটাই ফলো করেছি। তো এই নাটকটি যখন আমরা দর্শনের বিনিময়ে মঞ্চস্থ করলাম, দর্শক দেখে মুগ্ধ হয়ে গেল। যে বেলা 11টা শুরু করলাম নাটক আমরা, এবং 11টা মানে 11টা, 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না, সকাল 11টায়, রোববার দিন সকাল 11টায় এটা আমাদের শো টাইম ছিল। ওই যে দর্শক এসে প্রপার টাইমে নাটকটা শুরু করছি আমরা, এবং উইদাউট ব্রেক 1.5 ঘন্টা বা 2 ঘন্টা নাটকটা হচ্ছে, এবং সেখানে দর্শক একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকছে, মানে তার কোনো নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছে না। এই যে প্রফেশনাল অ্যাটিটিউড আমরা যেটা করেছি, দর্শককে ধরে রাখতে হবে। তো তারপর লেখালেখি হলো প্রচণ্ড রকমের, এবং আমরা তারপরে একটার পর একটা নাটক করতে শুরু করে দিলাম। কিন্তু বাকি ইতিহাসের সাথে আমার একটা আলাদা ভালো লাগা আছে, মুগ্ধতা আছে। প্রথমত ওইটা যে আমি প্রধান চরিত্রে অভিনয় করেছি, দ্বিতীয়ত হলো আমার জীবনের প্রথম পুরস্কার আমি পেলাম বাকি ইতিহাস করে। আচ্ছা, সেটা কি পুরস্কার ছিল? পুরস্কারটা হলো সিকোয়েন্স অ্যাওয়ার্ড। এটা সিকোয়েন্স বলে একটা পত্রিকা ছিল তখন, ওটার ইয়েতে ছিলেন, সম্পাদক ছিলেন আমাদের আলমগীর কবির সাহেব, ফজল শাহাবুদ্দিন সাহেব, এনারা ছিলেন। এটা খুবই একটা স্ট্যান্ডার্ড একটা পত্রিকা ছিল সিকোয়েন্স। ওনারা একটা ম্যাগাজিনে, ওনারা ওই ম্যাগাজিনের নাম করে একটা পুরস্কার দিতেন প্রতি বছর। 1974-এ আমি পুরস্কারটা পেলাম, সিকোয়েন্স অ্যাওয়ার্ড অফ মেরিট ফর ইন্ট্রোডিউসিং ন্যাচারালিস্টিক অ্যাক্টিং অন বাংলাদেশ স্টেজ। এইটা হলো আমার পুরস্কার। আমি এখন পর্যন্ত মনে করি আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে এইটা। এরপর তো আমরা এরকম পুরস্কার উদ্যোগ নিতে কাউকে দেখি। এরপরে আমি সেরকম আর সিকোয়েন্সও বোধহয় পরে আর কোনো অ্যাওয়ার্ড দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু সেই বছর 74-এ আমার মনে আছে ওনারা 3টে পুরস্কার দিয়েছিলেন। একটি সিনেমাতে, একটি মঞ্চ নাটকে, একটি টেলিভিশন নাটকে। সিনেমাতে পেয়েছিলেন রোজি সামাদ, মঞ্চে পেয়েছিলাম আমি, টেলিভিশনে পেয়েছিলেন ফেরদৌসী মজুমদার। আমার এটুকু মনে আছে। নাগরিক নাটক সম্প্রদায় পরে গ্যালিলিও করলো, বা আরো অনেক নাটক, হ্যাঁ, আমরা দেয়ান গাজীর কিচ্ছা এবং সব আলোচিত নাটক। এবং ওই সময় আমার মনে আছে আপনি কোনো একটা অনুষ্ঠানে বলছিলেন যে বিপাশা হায়াত তখন একেবারে ছোট, বা ওটা হলো ইয়ের সময়, হ্যাঁ, বা জন্ম হয়নি,
বহিপির করেছি আমি। হ্যাঁ, এবং একেবারে বহিপিরে ছোট ছিল, character আবার করেছি। সেই আপনার মেয়েই একই নাটকে এই দেয়ান গাজীর কিচ্ছা আপনার সহ অভিনেত্রী হিসেবে কাজ করেছে। হ্যাঁ, ওই যে আমরা 77-এ শুরু করলাম তো দেওয়ান গাজী কিসসা, জি তখন বিপাশার বয়স কত 7। জি আর পরে যখন আমরা মানে 90 বা 95 যখন করলাম 95-এর দিকে, জি তখন ওর বয়স 25-26 হয়ে গেছে। তো তখন ওই সখীদের চরিত্র করতো আমার সাথে। জি। তো সেটাই মানে এগুলো সব বলবো যে লিজেন্ডারি ঘটনা। হ্যাঁ, আমি দেখেছি সেই শো। তো এই যে আপনার দীর্ঘ শিল্পযাত্রা বা সংগ্রাম, সময়ের সাথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, একজন প্রকৃত শিল্পী হিসেবে আসলে কি মন্ত্র লুকিয়ে আছে আপনার মধ্যে? মানে মন্ত্র কি, আমার মনে হয় যে ভালো লাগা বা ভালোবাসা। ভালোবাসা, প্যাশন বলতে যেটা আমরা বুঝি, প্যাশনের কারেক্ট বাংলা বোধহয় ভালোবাসা, জি আমি যতটুকু জানি বা বুঝি আর কি। তো ওই প্যাশনের জায়গাটা যদি আমার কাছে স্ট্রং থাকে, তাহলে অনেক কিছুই করে আনন্দ পাওয়া যায়, এবং আনন্দ থেকেই কিন্তু ভালো কাজ হয়। এবং বেঁচে থাকার জন্য কিন্তু আনন্দ দরকার। আমাকে আমার একজন খুব প্রিয় মানুষ বলেছিলেন যে আপনি যদি বেঁচে থাকতে চান তাহলে আপনাকে আনন্দ করতে হবে। তো আনন্দ কিভাবে করব দাদা? বলছে কাজ করতে হবে, কাজ করলে আনন্দ পাবেন, তাহলেই আপনি ভালোভাবে বেঁচে থাকবেন। এটাকে আমার খুব মনে হয় যে এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি বাক্য আর কি মানুষের জন্য। তো আমরা তো মঞ্চের গল্প শুনলাম, এবং আপনি বলছিলেন যে টেলিভিশন ইডিপাস হয়েছিল। তো টেলিভিশনের আপনার একটা দীর্ঘ একটা জার্নি আছে, দীর্ঘ একটা সংগ্রাম আছে। সেই শুরুর নতুন বাংলাদেশে আপনি যখন টেলিভিশন নাটক শুরু করলেন, এবং এত বিখ্যাত সব নাটক দেখলাম আমরা মানে সেই সময় আপনার হুমায়ূন আহমেদের আপনার নাটকগুলো, বা আতিকুল হক সাহেবের যে আতিকুল হক, তারপরে মুস্তাফিজ, তারপরে নওয়াজ আলী খান, জি জি জি, তারপরে আমাদের এই যে আপনাদের এখানে ছিলেন যে মোস্তফা কামাল সৈয়দ, বরকতুল্লাহ, এদের এক একটা সব লিজেন্ডারি ডিরেক্টর। জি। তো এই যে একটা দীর্ঘ একটা পথ পরিক্রমা, এই যে দীর্ঘ একটা পরিভ্রমণ, নাট্য ভ্রমণ যদি আমি বলি, তো তখনকার নাটক, এখনকার যে নাটক, এবং এখনকার বাস্তবতা, তখনকার বাস্তবতা, আপনি কি বলবেন এই সময়ের নাটক নিয়ে? বা এটা তো সবকিছু তো পরিবর্তনশীল না। তো তখন নাটক যেরকম হতো, পরবর্তীতে নাটক তো সেরকম হওয়ার কথা না, কারণ টেকনোলজিক্যালি আমরা অনেক অনেক উপরে চলে এসেছি, এখন আগের মতো নেই। আমরা যদি বলি যে মূল্যবোধের ব্যাপার, তখনকার মূল্যবোধটা কিন্তু এখন ভেতরে আছে, কারণ এটা তো হলো ভিত। ভিত তো আর নড়বড়ে হতে পারে না, তো ভিতটা আছে, কিন্তু তার যে উপরের যে অংশটুকু সেটুকু বদলেছে। তো আগে যে সামাজিক নাটক হতো, এখনও সামাজিক নাটক হয়, কিন্তু সামাজিক অবস্থার সাথে কিন্তু একটা সম্পৃক্ততা আছে। এখন যে সমাজে যেরকম চলছে, যে ওই যে গুম খুন মারামারি এগুলো যেমন ঢুকেছে নাটকের ভিতরে, এগুলো ঢুকেছে, খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আরেকটি জিনিস যেটি বাণিজ্য, এই বাণিজ্যের কারণে নাটকের কোয়ালিটি খারাপ হতে শুরু করেছে। কারণ বাণিজ্য, তারা অর্থ যেটাতে পাবে সেইটার প্রতি তাদের ন্যাক চলে যায়। যেমন একটা টেলিভিশন চ্যানেল একটি নাটক প্রচার করবে, সে যদি মনে করে যে আমি ভাই নাটক প্রচার করে পয়সা চাই, তাহলে তো ওই ধরনের নাটক পাবে, পয়সা হবে। কিন্তু সে যদি বলে যে না, আমি কোয়ালিটির নাটক দেব, তাহলে এখানে সবাই আসবে, যারা কোয়ালিটি প্রডিউসার, কোয়ালিটি ডিরেক্টর, তারা আসবে, তারা কোয়ালিটি অ্যাক্টার্স নেবে, কোয়ালিটি রাইটার নেবে, কোয়ালিটি লোকেশন নেবে। তো এখন এগুলো সব বাদ দিয়ে এখন ভিউজ অ্যান্ড লাইকসের উপরে যদি নাটক তৈরি করা হয়, এখন তো আমরা বলতাম গল্প, এখন বলে কন্টেন্ট। জানি না আমি এর মধ্যে কি ডিফারেন্স, কন্টেন্ট, ভিউ এগুলো বলে, রিলস। এবং শুনি যে ওই নাটকের যে প্রোডাকশনের যে কস্ট অর্ধেক নাকি নিয়ে চলে যায় নায়ক নায়িকারা, তো বাদ বাকি আর কি হবে সেখানে? ভালো একটা লোকেশনও হয়তো পায় না, ভালো একটা অন্যান্য ক্যারেক্টারগুলো ভালো গুরুত্ব পায় না। তো এই সব কারণে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এখানে বাণিজ্যটাই প্রধান হয়ে গেছে। এবং অনেক অভিনেতা অভিনেত্রী কিন্তু একেবারেই নিদারুণ কষ্টে আপনার, হ্যাঁ, কারণ সে ধরনের চরিত্র তৈরি হচ্ছে না। যারা অভিনয়কে পেশা হিসেবে নিয়েছে, আমরা যদি তাদের কথাও বলি, তারা কিন্তু খুব যে ভালো আছে এটা বলা যাবে না, ভালো থাকার কথা না তো। কারণ আমরা একটা সময় ছিল প্রতিটি নাটকে একটা পরিবার থাকতো, বিভিন্নভাবেই একটা পরিবার আসতো, বিভিন্ন চরিত্র থাকতো, এবং সেখানে চরিত্র অন্যান্য সমস্ত ক্যারেক্টারগুলোকে আমরা প্রোভাইড করতে পারতাম। তার ফলে দেখা যায় প্রত্যেকেই প্রত্যেক দিনই কাজ করছে। কিন্তু যখন চলে গেল যে নায়ক নায়িকা বেসিসে কাজ হয়, যে আর কেউ থাকলেও চলবে, না থাকলেও চলবে, দরকার নাই, অমুক হিরো আছে, আচ্ছা আচ্ছা বাস, যা খুশি নাটক দাও, আমরা প্রচার করব। তো তখন অন্য অন্য আর্টিস্টের আর কাজ নেই,
তো এই সমস্যাগুলো তো বর্তমানে এসছে। তো আমার একটা সাজেশন হলো যে টেলিভিশনে এতগুলো চ্যানেল নাটক তৈরি করে, এদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশন যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ কোয়ালিটি ভালো হবে না। যে ওর নাটকের চেয়ে ভালো করবো আমি নাটক, কোয়ালিটি ওয়াইজ। তো সেই রকম একটা টেন্ডেন্সি, একটা কম্পিটিশন যতক্ষণ না আসবে তা ততক্ষণ কিভাবে হবে? একদমই ঠিক বলেছেন আপনি, যে এখন যার হয়তো নাটক লেখার কথা না উনি নাটক লিখছে, যার ডিরেকশন দেওয়ার কথা না সে ডিরেকশন দিচ্ছে, সেখানে সেই খাতে পয়সা খরচ করছে না, যার অভিনয় করার কথা না সে অভিনয় করছে। হ্যাঁ, কারণ সে চাচ্ছে যে তার পয়সাটা ওই যে লাইক আর ভিউজের পিছনে যাবে। জি জি জি। তাহলে সেখানে অন্য আর্টিস্টটা কোথায় পাবে সে? একদমই। তো আমরা একটু মানে একেবারেই মানে হতাশ লাগে জায়গাগুলোতে আসলে। তো এই যে আপনি আপনার এই দীর্ঘ জীবনযাত্রায় আপনি একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা যদি বলি, তারপর আপনি 52 দেখেছেন, 71 দেখেছেন এবং 90 এবং সর্বশেষ মানে 2024। তো এই যে 2024-এর নতুন বাংলাদেশ, তো দেশটা কি আসলে সঠিক পথে এগোচ্ছে বলে মনে করেন? এটা কঠিন প্রশ্ন। আশা নিয়ে আছি। হ্যাঁ, আমার কথা হলো আমরা তো আশাবাদী, আমি ভীষণভাবে আশাবাদী। আমরা আশা নিয়ে আছি যে সঠিক পথে সঠিক জায়গায় আমরা পৌঁছাবো। তার মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। এই পথ, এদেরও যে পথটা, যারা আজকে বিনির্মাণের, নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব নিয়েছেন, তাদের মধ্যে ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু তারা কতটা সিরিয়াস সেটা আমরা এখন বুঝতে পারছি না। তাদের মধ্যে যে কাজের যে কি বলবো দক্ষতা, কারণ এরা সবাই জ্ঞানী পণ্ডিত মানুষ বেশিরভাগই, এদের রাজনীতির কোনো অভিজ্ঞতা সেরকম নেই। তো সেখানে তারা নতুন একটা দায়িত্বে এসছেন, তাদের মধ্যে দেশপ্রেম নিশ্চয় আছে, দেশকে তারা ভালোবাসেন, দেশে ভালো করতে চাচ্ছেন, কিন্তু প্রপার ওয়েটা খুঁজে পাচ্ছেন কিনা এটার ব্যাপারে আমরা অনেকটা বিভ্রান্ত আছে জনগণ, মনে হয় আর কি। কিন্তু দিন শেষে এটাই বলবো যে আমরা ভালো কিছু একটা আশা করছি এবং আশা করছি ভালো কিছু একটা পাবো। জি জি, আমরাও তাই চাই। আজকের সময় একেবারে শেষ। আপনাকে মানে কষ্ট করে এনটিভির স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ, এবং সবচেয়ে বড় কথা আমার দর্শক মণ্ডলী যাদের জন্য আজকে আমি এই অবস্থায়, সবাইকে ধন্যবাদ। জি জি, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক টিভিতে সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।